শুনতে থাকো রনিনের লেখা জাপানি উপকথা নির্ভর হরর ফ্যান্টাসি উবাসুতে। রনিন সাহিত্য জগতে এক উজ্জ্বল নাম। আলোহান, মরুন একড়ের কান্না বা একটি রক্তিম বসন্তের মতো অসাধারণ সব বইয়ের লেখক। আচ্ছা, আপনারা কজন আওকিগাহারার নাম শুনেছেন? আগে হ্যাঁ, আমি জাপানের সেই কুখ্যাত অরণ্যের কথাই বলছি, যাকে বলা হয় দ্য ফরেস্ট অফ দ্য ডেড। প্রতি বছর অসংখ্য মানুষ সেখানে আত্মহত্যা করেন। সেই ভয়ঙ্কর জঙ্গল নিয়ে জাপানে অনেক লোককথা প্রচলিত আছে। আজও লোকের মুখে মুখে ফেরে সেই সব বৃত্তান্ত। তেমনই এক লোককথায় ভর দিয়ে ডানা মেলেছে আমাদের আজকের গল্প। গল্প পাঠে রণদীপ, অন্যান্য চরিত্রে সায়ক, পূজা, সমাপন, সায়নী, অর্পণ, ম্যাক্স এবং আমি অনুভব। নির্দেশনা, শব্দ সংযোজন, আবহ সৃষ্টি এবং সূত্রধারে আমি অনুভব। পোস্টার ডিজাইনিং, কভারম্যান অভিব্রত। শুনতে থাকো উবাসুতে। হিদেকি কাঁদছিল। সে শিশু নয়, তবু 34 বছরের সেই জোয়ান ছেলেটাই চোখের জলে বুক ভিজিয়ে নির্জন বনপথ মারিয়ে গন্তব্যের দিকে ছুটে যাচ্ছিল। ওর পিঠে একখানা শতছিন্ন কাপড়ের বোঝা, দড়ি দড়া দিয়ে কাঁধ আর পিঠের সাথে আঁটো সাঁটো করে বাঁধা আছে সেটা। একজন অশীতিপর বৃদ্ধা ওই কাপড়ের বোঁচকার মধ্যে থেকে উঁকি মারছে। চুপসে যাওয়া গাল, কোটরাগত উজ্জ্বল একজোড়া চোখ আর সাদা সনের মতো চুল। ভদ্রমহিলা হিদেকির ঠাকুমা। শোন বাবা, অনেক হলো, এবার আমায় নামা দেখি। তুই সেই সকাল থেকে পথে পথে ঘুরছিস। বুড়ি অনুযোগ জানালো, গলাটা নিচু, আবেগে রুদ্ধ। হিদেকি শুনতে পেয়েছিল কথাটা, কিন্তু সে থামতে পারছিল না। আসলে সে থামতে চাইছিল না। বুড়িকে আজন্মকাল আঁকড়ে বড় হয়েছে সে। জীবনের প্রত্যেকটা বাঁকে ওই লোল চর্ম মানুষটাই তাকে স্নেহের পরশে আঁকড়ে রেখেছিল। আজকে কিনা সেই ঠাকুমাকেই মাউন্ট ফুজির কোলে এই দুর্গম অরণ্যে ফেলে রেখে খালি হাতে বাড়ি ফিরে যেতে হবে। হিদেকির মন বিদ্রোহ করে উঠছিল। তাই হিদেকি একা নয়, প্রতি বছর নিয়ম করে তাদের গ্রামের অসংখ্য যুবক পরিবারের এক কোণে পড়ে থাকা বয়স্ক মানুষগুলোকে এই গহীন অরণ্যে নির্বাসন দিয়ে যায়, যারা সমাজ সংসারে এককালে বেশ জাঁকিয়ে গৃহস্থ ধর্ম পালন করেছেন, অথচ এখন সময়ের হিসাবের খাতায় বাজে খরচের সংখ্যায় রূপান্তরিত। তাদের উৎসব করে জঙ্গলের কোলে ফেলে যাওয়াটা ওই গ্রামের একটা জমকালো প্রথা। এর একটা পোশাকি নামও আছে, উবাসুতে। হিদেকি তাদের পূর্বপুরুষের হাতে বানানো ওই রীতিটাকেই সম্মান জানাতে ঠাকুমাকে কাঁধে চাপিয়ে সেই ভোর সকালে পথে নেমেছিল। ভেবেছিল সন্ধ্যার অন্ধকার নামার আগেই সেই মানুষটাকে প্রকৃতির কোলে বিসর্জন দিয়ে ফিরে যাবে। এক মাকে রেখে যাবে আর এক মায়ের কোলে। হয়তো একদিন এই জঙ্গলের গাছগাছালি আর হাওয়ায় মিশে যাবে মানুষটা। হয়তো একদিন একখানা আস্ত পাইন গাছ হয়ে মানুষকে ডালপালা ছড়িয়ে ছায়া দেবে, অথবা জোনাকি হয়ে সবুজ নরম আলোয় পথহারা পথিককে গন্তব্যের হদিস দেবে এই বুড়ি। যেমনটা তাদের লোককথায় শোনা যায়, ঠিক তেমনি হয়তো এই আওকিগাহারা জঙ্গলে হারিয়ে যাওয়া বাতিল প্রাক্তন মানুষগুলোর মতো বুড়ি নিজেও একদিন সকালে চড়াই পাখির মতো কিচিরমিচির করে ডেকে উঠবে সূর্যের আলো দেখলেই। হিদেকি শুকনো পাতায় পা ফেলছিল আর ভাবছিল আর কাঁদছিল। এই জঙ্গল ছেড়ে বুড়িকে কাঁধে নিয়ে ছুটে যেতে ইচ্ছা করছিল। জঙ্গল শেষ হলে মরুভূমি আসবে, আসুক। মরুভূমি শেষ হলে পাহাড় আসবে, আসুক। হিদেকি থামবে না।
বাবা থাম এবার, অন্ধকারে তো আর কিছুই দেখা যায় না। সামনের ওই পেন গাছটার নিচে আমায় নামিয়ে দে তো ভাই। বুড়ির প্রত্যেকটা শব্দ কি আশ্চর্য মায়ায় জড়ানো। উপায় নেই, ইচ্ছা থাকলেও সাধ্য নেই, সমাজের নিয়ম ভাঙার মতো মেরুদণ্ড তার নেই। তাই তাকে থামতেই হলো এক সময়। থলিটা কাঁধ থেকে নামিয়ে রাখতেই বুড়ি গুটিসুটি পায়ে নেমে এলো। শান্ত কিশোরীর মতো এলোমেলো পায়ে গিয়ে বসল প্রাগৈতিহাসিক সুউচ্চ পাইন গাছের গোড়ায়। ফিরে যা ভাই, দুঃখ করিস না। সময় সুযোগ বুঝে একটা লাল টুকটুকে নাদবো আনিস, এবার সুখে থাকিস। দেখি চোখের জলে পৃথিবীটাকে অন্ধকার দেখছিল, মুখে কথা জোগাচ্ছিল না তার। বিদায় শব্দটা উচ্চারণ করতে হৃদয় ছিঁড়ে যাচ্ছিল। আসার পথে কচি গাছের ডালগুলো চিড়ে চিড়ে মাটিতে বিছিয়ে দিয়েছি, ওই চিহ্ন দেখেই ফিরে যেতে পারবি, তাই না? বুড়ির ফোকলা হাসি ওই জোয়ান ছেলেটাকে যেন চাবুকের আঘাতে ফালা ফালা করে দিল। সে দাঁড়িয়ে থাকতে পারল না, আর ছুট লাগালো গ্রামের দিকে। আসলে সে বুড়ির চোখের সামনে থেকে নিজেকে লুকিয়ে ফেলতে চাইছিল। চারিদিক অন্ধকার, বাতাস স্থির, গুমোট দম বন্ধ করা গরম। একটা শিমুল গাছের গোড়ায় বসে হিদেকি হাঁপাচ্ছিল, কাঁপছিল ভয়ে। সে পথ হারিয়েছে। জঙ্গলখানা যেন ঠাট্টা করে তার চলার পথটাকে বারবার ফিরিয়ে নিয়ে যাচ্ছে সেই পাইন গাছের সামনে, যেখানে সে বুড়িকে পরিত্যক্ত খেলার পুতুলের মতো অনাদরে ফেলে গিয়েছিল। হিদেকি বার পাঁচেক চেষ্টা করেছে ওই মায়াভ্রম কাটিয়ে গ্রামে ফেরার পথ খুঁজতে, কিন্তু পারেনি। ক্ষুধা আর ক্লান্তি তাকে একটু একটু করে জড়িয়ে ধরছে। তবে শারীরিক অবসন্নতার থেকেও যে জিনিসটা তাকে ভাবাচ্ছে তা হলো এই সুগভীর বনানীর বিস্তার। তার মনে হচ্ছিল যেন চক্রান্ত করেই এই গাছপালা আর লতা পাতায় মোড়া শ্যামল অরণ্য তাকে এমনি করে ঘুরিয়ে মারছে। এইভাবেই হয়তো হিদেকি একসময় হাল ছেড়ে দিয়ে আত্মসমর্পণ করবে, আর সঙ্গে সঙ্গে এই মানুষ খেকো বনানী তাকে গ্রাস করবে। ভয়টাকে আরো উস্কে দিচ্ছিল রাত চড়া পাখিদের উচ্চকিত ডাক আর ঝিঁঝি পোকার বধির করা গুঞ্জন। বাড়ি ফেরার কি আর কোনো উপায় নেই? হিদেকি দু হাতে মুখ ঢেকে দুঃস্বপ্নটাকে ভুলতে চাইছিল। আর যে পারছি না প্রভু, এই অভিশপ্ত জঙ্গল থেকে মুক্তি দাও ঈশ্বর। তুমি যা বলবে আমি তাই করব ঠাকুর, কথা দিচ্ছি, কথা দিচ্ছি। হিদেকির প্রার্থনা শেষ হওয়ার আগেই একটা শীতল হাওয়া থমকে থাকা গাছের ডালপালাগুলোকে ছুঁয়ে গেল। ঝিঁঝি পোকার সমবেত কলতান বন্ধ হলো, আর পাখিগুলো যেন ডাকতে ভুলে গেল হঠাৎ। ঠিক তখনই সামনের গাছের মগ ডালটা দুলে উঠল ভয়ানকভাবে। উথালি পাথালি নড়াচড়ায় কেঁপে উঠল তার মোটা কাণ্ড। হিদেকি সোজা হয়ে উঠে দাঁড়ালো, তার পা কাঁপছে। পাপ করেছিস, শাস্তি তোকে পেতেই হবে। হিদেকি ততক্ষণে হাঁটু মুড়ে মাথা নিচু করে ফেলেছিল, কারণ তার সামনে যে অতিকায় ছায়া শরীর দাঁড়িয়ে আছে তার দিকে চোখ তুলে তাকাবার সাধ্য তার নেই। ওই চলমান অন্ধকারে গড়া দেহভঙ্গিতে যে পরিমাণ ক্রোধ আর ঘৃণার বিচ্ছুরণ হচ্ছে তাতে হিদেকি নিশ্চিত দেবী কুপিতা। ওই অশরীরী তীক্ষ্ণ বাঁশির মতো কণ্ঠ থেকে যে বিষ ঝরে পড়ছে তাতেই হিদেকি নিশ্চিত যে সে নিজে নিরাপদ নয়। আমি অতি সাধারণ মানুষ, জ্ঞান তো কোনো অপরাধ আজ পর্যন্ত আমি করিনি। তবুও যদি অজান্তে
কোনো ভুল করে থাকি আমায় ক্ষমা করো দেবী, আমায় ক্ষমা করো। হিদেকির গলা কাঁপছিল। অসহায় পূর্বজকে জীবজন্তুর গ্রাস বানিয়ে পালিয়ে যাচ্ছিস নিরাপদ আশ্রয়ে। পাপ করিসনি তুই? এর চাইতে বড় পাপ আর কি আছে দুনিয়ায়? ভুলের প্রায়শ্চিত্ত কর, তা না হলে তোর রক্ত দর্শন করব আজ। এই শেষে কণ্ঠস্বরে যেন সাপের ফনা তোলার আভাস। ছায়া শরীর কাঁপছে, নড়ছে, ভাসছে হাওয়ায়। প্রত্যেকটা উচ্চারণে অশরীরী অবয়ব থেকে জমাট কালো অন্ধকার ঠিকরে ঠিকরে পড়ছে মাটিতে। বাপের ইচ্ছে দেবী, আমি তো নিমিত্ত মাত্র। তার উপর গ্রামের ঐতিহ্য, 1000 বছরের পুরনো রীতি, তাকে পাল্টাই কেমন করে? কার নিয়ম বড়, তোর গায়ের নাকি প্রকৃতির? যা, এক্ষুনি যা। হিদেকি 2 হাতে কান ঢাকল। তিরস্কারের প্রাবল্যে গাছগাছালিতে আলোড়ন। একদল ঘুমছুট কাক চেঁচিয়ে উঠে আবার বোবা হয়ে গেল। হিদেকি মাথা নিচু করে মিশে যেতে চাইল মাটিতে। কিন্তু দেবী, গ্রামের লোক। ওদের বলে দিবি আওকিগাহারা প্রকৃতির দান, মানুষের বদ্ধভূমি নয়। আজ থেকে বন্ধ এই বাসুতে। ভবিষ্যতে যদি আর কখনো এই বনভূমিতে কোনো হতভাগ্যের চোখের জল পড়েছে, আমি খোদ তোদের গ্রামে প্রকট হব। জানিয়ে দিবি ওদের। আর আমি একবার কোথাও পা রাখলে খালি হাতে ফিরি না। যা যা যা। উন্মাদ হাসির ঢেউয়ে ভাসতে ভাসতে হিদেকি দৌড়াচ্ছিল। তার এখন অনেক কাজ। ঠাকুমাকে খুঁজে বের করতে হবে, তাকে নিয়ে ফিরতে হবে গ্রামে, বন্ধ করতে হবে একটা প্রাচীন রীতি, বন্ধ করতে হবে শতাব্দী প্রাচীন একটা পাপ। শুকনো পাতার উপর দিয়ে হিদেকি ছুটে গেল এক নতুন ভোরের বার্তা নিয়ে। গ্রামের 4 মাথার মোড়ে ওরা জমায়েত হয়েছে। অলস দুপুরে গৃহস্থদের ঝিমুনি লাগা আলগা আলস্যের সুযোগ নিয়ে ছেলে ছোকরাদের ছোট্ট দলটা হইহট্টগোলে মেতেছিল। ওদের কয়েকজন সদ্য তরুণ, বাকিরা একদম কচি ঘাসের মতো উচ্চিংড়ে কিশোর। কাঠের তরবারি নিয়ে ওদের দলটা সামুরাইদের নকল করে অশিযোদ্ধার মোহরা দিচ্ছিল। ওদের মধ্যে জিনও ছিল, জিন ইয়ামাজাকি। 17 বছরের তরুণ নেতা, ধনী ব্যবসায়ীর একমাত্র সন্তান। যেমন নিষ্পাপ সুন্দর মুখখানি, তেমনি তার দেহ সৌষ্ঠব। কালো লম্বা লম্বা চুলগুলোকে যখন সে চূড়া করে বেঁধে দ্বন্দ্বযুদ্ধে নামত, তখন অনেকেই ভিড় করে দেখত তার হাতের কাজ। আজও তার অন্যথা হয়নি। জিনের কাছে সবাই হারে, আজও সে জিতছে, তবে খেলাটা তখনও বাকি। তেতসুয়া নামের ছেলেটা এতক্ষণ মন দিয়ে জিনের দাপট দেখছিল। এবার সে উঠে দাঁড়ালো। অনাথ তেতসুয়া বড় হয়েছে জিনের বাড়িতেই। তাদেরই পৃষ্ঠপোষকতায় ছেলেটার শিক্ষা আর পরিচিতি। জিন আর তেতসুয়া ভারী কাছের বন্ধু। যেমন ওদের মনের মিল, তেমনি তাদের অস্ত্রের দুশ্মনী। মুহূর্তেই ভিড়ের মধ্যে হাততালির হরডা শুরু হলো। 2 বন্ধু মাতল দ্বন্দ্বযুদ্ধে। ওদের ঝোড়ো আক্রমণ আর প্রতি আক্রমণের খেলা পথের মাঝে শুরু হলেও মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ল চারিদিকে। বাগান, উঠান, ছাদের কার্নিশ, ওদের পায়ের নিচে তখন
অবাধ রঙ্গমঞ্চ। জিন যেন সন্ন্যাসী যোদ্ধা মিয়ামোতো মুসাশিকে মনে করিয়ে দেয়। আহা! আর ওই তেৎসুয়া যেন প্রবাদ প্রতিম সামুরাই যোদ্ধা সাসাকি কাজিরো। বেঁচে থাক ওদের এই প্রতিদ্বন্দ্বিতা, ওদের খুনসুটির মধ্যেই বেঁচে থাক পুরনো জাপানের ঐতিহ্য। খাসা বলেছ ভায়া। খুনসুটি বটে, তাদের লড়াইয়ের সুযোগে কোন ফাঁকে গোলাপের বাগান থেকে ফুলের তোড়া হাপিস হয়ে যাচ্ছে, কোন ফলের দোকানদারের থলে থেকে কমলালেবু হারিয়ে যাচ্ছে, তার খবর কেউ রাখতো না। সব রকম গোপন লুটপাট শেষ হলে তবেই ওদের যুদ্ধ শেষ হতো। এবারেও তাই হলো। জিনের তরবারির সামনে হাত তুলে আত্মসমর্পণ করল তেৎসুয়া। বিজয়ীর সম্বর্ধনায় সবাই যখন মেতে, তখন বন্ধ জানলার ফোকর গোলে কত তরুণীর চঞ্চল চক্ষু যে জিনের পায়ে হৃদয়ের অঞ্জলি দিয়ে গেল, তার কি কোনো ইয়ত্তা আছে? এমন সময়গুলোতে জিন আকাশের দিকে মুখ তুলে গর্বিতভাবে তাকিয়ে থাকত, যেন সে বিশ্ব বিজয় বেরিয়েছে। দোতলা কাঠের বাড়িটার কোনো একটা বারান্দায় দাঁড়িয়ে ইজুমি নামের এক মিতভাষী তরুণী ছেলেটাকে দেখছিল প্রাণ ভরে। আমাকে কবে জয় করে তোমার সঙ্গে নিয়ে যাবে জিন? ইজুমির ঠোঁট দুটো সেই প্রশ্নই রেখে গেল বহমান হাওয়ার স্রোতের মুখে। সময় পাল্টায়, সেই সঙ্গে পাল্টে যায় মানুষ, বদলে যায় তার অভ্যাস। কিন্তু সেই বদলকে প্রতিরোধ করতে গেলেই গোল বাঁধে। আসলে আমরা আমাদের পুরনো ফেলে আসা দিনগুলোকে হাতের মুঠো থেকে কেউই মুক্তি দিতে চাই না। স্মৃতিকে আঁকড়ে বাঁচার এক আলাদা সুখ। বিগত দিনের সুবাসে আশ্চর্য রকমের নেশা মেদুর আচ্ছন্নতা লুকিয়ে থাকে। ওটাই আমাদের পায়ের গোছে শিকড় কিংবা শিকল হয়ে জড়িয়ে ধরে। সেই বাঁধন ভাঙা কি চারটিখানি কথা? পাহাড়ের কোলে গজিয়ে ওঠা ওই পুরনো গ্রামের মানুষগুলোও তাই রুখে দাঁড়ালো। উবাসুতে বন্ধ করা চলবে না, অন্তত তেমনটাই দাবি জনপদের মুরব্বীদের। হিদেকির মন গড়া কল্পকাহিনীতে তাদের কারোর বিশ্বাস নেই। ইজুমির বাড়ির সামনে একটা ছোট্ট জটলা বেঁধেছিল ঠিক এই বিষয়টা আলোচনা করতেই। ঐতিহ্য আগে নাকি ভূতের প্রলাপ আগে, তোমরাই বলো। শিকো নামের মোটাসোটা লোকটা এতক্ষণ ধরে নেচে নেচে হিদেকির গোষ্ঠীর তুষ্টি করছিল। এবার সে পরিষ্কার মতামত চাইছে। নিজের প্রভাব খাটিয়ে জনমত তৈরির চেষ্টায় লেগে পড়েছে লোকটা। দেওয়ালের ওপাশে কান খাড়া করে ইজুমি শুনছে সেই সব আলোচনা। লোকটাকে তার একদম পছন্দ নয়। শিকো এর মধ্যেই তিনখানা বিয়ে করে নিয়েছে। গ্রামের অনুরা যুবতীদের দেখলেই তার লোভী চোখ দুটো চকচক করে ওঠে। আড়ালে আবডালে তাকে নিয়ে মেয়েদের মধ্যে কম রসিকতা কিছু হয় না। তবু লোকটা ভালো হওয়ার কোনো চেষ্টাই করে না, বরং সব কিছুতে জোর গলায় কিছু অযৌক্তিক আবেগ নির্ভর কথা বলে লোক খ্যাপানোর কাজ করে আনন্দ পায়। কি দরকার বাবা কামির কথা না শুনে বিপদকে যেচে গ্রামে আমন্ত্রণ জানানোর? ইজুমি ঠোঁট কামড়ে ভাবছিল, আসলে ভয় পাচ্ছিল। ওই জঙ্গলটার কথা ভাবলেই তার গা ছমছম করে ওঠে। ওখানকার উঁচু উঁচু বার্চ, এলম, পাইন গাছের চূড়াগুলোর কথা মনে পড়লেই তার শরীরে কাঁটা দেয়। কত হাজার বছর ধরে ওরা এরকম গর্বিত মুখ আকাশের দিকে তুলে জেগে আছে। ওরা কি কামিদের চাইতেও পুরনো? ইজুমি জানে না, কিন্তু যে জঙ্গলে সে কোনো দিন যায়নি, সেই আওকিগাহারা অরণ্যকে সে এমনভাবে চিনল কি করে? ইজুমি অবাক হয়। তোমরা যে যা বলো ভাই, পুরনো জাপান আমার রক্তে বইছে। এই অন্যায্য দাবি আমি শরীরে এক ফোঁটা রক্ত থাকতে মেনে নেব না। এই আমি কথা দিলাম, নিজের মাকে নিয়ে যাব আওকিগাহারার জঙ্গলে। দেখি কোন কামি এসে আমার পথ আটকে দাঁড়ায়। শিকো জোর গলায় ঘোষণা করল। একদল লোক তার নামে জয়ধ্বনি দিয়ে উঠল। দেওয়ালের এপাশ থেকে ইজুমি ওই কুৎসিত লোকটার গর্বিত মুখটার কথা ভেবে কুঁকড়ে কুঁকড়ে উঠল।
শিকো ধূর্ত, তাই সে অনেক ভেবে একটা পরিকল্পনা আঁটল। গভীর রাত্রে সে কাঁধে চাপালো তার অশীতিপর মাকে। তারপর রীতিমতো উৎসব অনুষ্ঠান করে বেরিয়ে পড়ল জঙ্গলের উদ্দেশ্যে। তার পিছু নিল কিছু আমুদে জনতা। তাদের চিৎকার চেঁচামেচিতে সকলের ঘুম ভাঙল। জানলা দিয়ে শিকো আর তার চামচাদের বিজয় মিছিল দেখল গ্রামের মানুষগুলো। তার পরিকল্পনা একদম সঠিক ছিল। রাতের বদলে একেবারে ভর দুপুরে সে গিয়ে পৌঁছালো আওকিগাহারার বনভূমিতে। দিনের বেলায় আবার কামির ভয় কি? একটা গাছের গোড়ায় মাকে বসিয়ে রেখে সে জলদি ফেরার পথ ধরেছিল। বাবা, আমায় একলা ফেলে যাস না, যাস না, বিশ্বাস কর, আমাকে না ওই পথেই ফেলে রাখিস। আমি একটি বারের জন্য তোদের বিরক্ত করব না। তোদের যদি শুধু দিনে একটি বার দেখতে পাই তাহলে যাই না। সংসারের মায়া কাটানো কি সহজ ব্যাপার? যাদের সঙ্গে জীবনভর লতায় পাতায় জড়িয়ে থাকার অভ্যেস, তাদের মাত্র এক বেলায় পর করে দেওয়া যায় কি? বুড়ি তাই ফুলে ফুলে কাঁদছিল। অন্ন চাই না, বস্ত্র চাই না, ছাদ চাই না, শুধু শুধু উষ্ণতা চাই। সম্পর্কে বুড়ির নিঃশেষ হয়ে আসা জীবন পথে শুধু ওইটুকুই দাবি। শিকড় ওসব কথা শোনার সময় ছিল না। ত্রস্ত পায়ে সে গ্রামের দিকে যাত্রা শুরু করেছে এবং নিরাপদেই ফিরছে। ওদিকে অসহায় বুড়ি যখন চোখের জলে উন্মাদের মতো প্রলাপ বকছে, তখন কিছুটা দূরে দাঁড়িয়ে একটা ছায়ামূর্তি তার সব কটা শব্দ এক মনে শুনছিল। কাঁপছিল, অন্ধকারের দুটি ঠিকরে ঠিকরে বেরোচ্ছিল তার শরীর থেকে। তারপর সে অদৃশ্য হয়ে গেল। শিকো যে অক্ষত অবস্থায় ফিরে আসবে সে কথা তার অতি আপনজনেও ভাবেনি। তাই শুরু হলো উৎসব। মন্দিরের বৌদ্ধ পুরোহিত শিকোর সম্মানে মৎসুরি ঘোষণা করলেন। দলে দলে মানুষ সেই পদযাত্রায় সামিল হয়েছিল। সে সব মিটে যাওয়ার পর শিকোর পরিচিত বন্ধুবান্ধবের দল তাকে ধন্যবাদ জ্ঞাপন করে নিজেদের কর্তব্যের দায় সেরেছে। অবশেষে শুরু হয়েছে নাচ গানের আসর। রাতের অন্ধকার গ্রামটাকে শৈত্যের চাদরে মুড়ে ফেলার আগেই শিকোর অনুগামীরা চার মাথার মোড়ে খড়কুটো জ্বালিয়ে মদিরার আড্ডা বসিয়ে ফেলেছিল। তাদের অশ্লীল উল্লাস বাতাসে ভর করে ছড়িয়ে পড়েছিল নিঝুম গ্রামটার কোনায় কোনায়। হিদেকি ঘরের জানলায় চোখ রেখে বসেছিল মুখ বিস্ময়ে। দেবী কথা রাখেননি। উবাসুতে প্রথার অবলুপ্তি হয়নি, বরং গোটা গ্রামের সামনে সে মিথ্যেবাদী প্রমাণিত হয়েছে। দেখলে কেমন করে আসল মরদের মতো জঙ্গলে গেলাম আর নিজের কাজটুকু করে এলাম। আমাদের সংস্কৃতিকে ধাক্কা দিতে গেলে জেনে রেখো আমরা লড়াই করবই। যাও, সবাইকে বলে দাও ওই জঙ্গলে কোনো কামির বাস নেই। শিকো তাকে কথা শোনাতে ছাড়েনি। গ্রামের অশিক্ষিত লোকগুলো তাই শুনে হাসাহাসি আর কানাকানি করছিল। হিদেকি মরমে মরে যাচ্ছিল। কিন্তু কেন এমনটা হলো? তবে কি সত্যিই সে যা দেখেছিল তা ভিত্তিহীন? যদি তা না হয় তাহলে দেবীর রোষানল প্রলয় হয়ে কেন ঝরে পড়ল না শিকোর ওপরে? হিদেকি ভেবে ভেবে কোনো উত্তর খুঁজে পাচ্ছিল না। দূর থেকে ভেসে আসা মাতালদের হইহট্টগোলের রেশটাও তাকে জাগিয়ে রেখেছিল। শব্দটা শুনে হিদেকি জানলা দিয়ে মুখ বাড়ালো। প্রতিবেশী চালার উপর থেকে কিছু যেন একটা বিদ্যুৎ গতিতে লাফ দিয়ে পড়ল তার বাড়ির ছাদে। শব্দের ঢেউ তুলে ছুটে গেল সে। হিদেকির চোখ দুটো বড় বড় হয়ে গেল। শব্দের গতিপথ অনুসরণ করে সেও বেরিয়ে পড়ল মেঠো পথে।
সে জানে ভয়ানক বিপদ তার মাথার উপর দিয়ে ছুটে চলেছে গ্রামের মধ্যিখানে। সেও প্রলয়ের পথে নিজেকে হারালো। পাতলা কুয়াশায় ঢাকা পড়েছে চৌমাথাটা। আগুনের শিখা নিভে নিভে করেও যেন জেগে রয়েছে ঘুম চোখে। কয়েকটা কুকুর ছাইয়ের গাদায় মুখ লুকিয়েছে। কেই বা জেগে মাতালদের বিশ্রী গলার সঙ্গীত সাধনা সহ্য করবে। অবশ্য শিকড় কয়েকজন চামচা ঢুলু ঢুলু চোখে মাথা নাড়িয়ে নাড়িয়ে গানের সমজদারি দেখাচ্ছিল। বাকিরা মাটিতে গড়াগড়ি খাচ্ছিল। তাদের নাসিকা গর্জন শিকড় সুরে রীতিমতো তাল দেওয়ার কাজ করছিল। এমন সময় প্রথমে কুকুরগুলো ঘুম থেকে উঠে বেজায় ডাকাডাকি শুরু করলো। তারপর লেজ নামিয়ে ওরা যে কোথায় পালালো তা কেউ জানে না। আগুনের শিখাটাও তপ করে নিভে গিয়ে গোটা এলাকাটাকে অন্ধকারে মুড়ে ফেলল। ঠিক তখনই আসর জুড়ে শুরু হলো ছায়া মানুষদের তাণ্ডব। মানুষের আর্তচিৎকার আর অপার্থিব হাসির কলকল্লোল। ঘুমের আবেশ ছেড়ে জেগে উঠল গ্রামটা। ভয়ে ঘরের কোণে মুখ লুকিয়েও ওদের অনেকেই জানালার ফাঁক দিয়ে দৃষ্টি রেখেছিল বাইরের গতি প্রকৃতির দিকে। হঠাৎ হঠাৎ সবকিছু শান্ত হয়ে গেল। তারপরেই অবশ্য শোনা গেল মরণ চিৎকার। শিকড় গলা, যন্ত্রণা মাখা কান্না, মর্মভেদী সেই শব্দ গলিপথে মাথা ঠুকে ঠুকে ফিরল। ঘরের আড়ালে লুকিয়ে থাকা মানুষগুলো যেন পলক ফেলতে ভুলে গেল। শিকড় কান্নাটাও থেমে গেল এক সময়। থামলো বলা ভুল, আসলে মিলিয়ে গেল। পরিস্থিতি শান্ত হতেই ওরা দরজা খুলে বেরিয়ে এলো। গুটি গুটি পায়ে এসে দাঁড়ালো শিকড় ভাঙা বিজয় আসরে। হেরেকি ততক্ষণে পৌঁছে গিয়েছিল। মশাল জেলে তুলে ধরেছিল আগন্তুক গ্রামবাসীর সামনে। ছিন্ন ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, কারোর হাত, কারোর পা, কারোর পেট থেকে বেরিয়ে আসা অন্ত্র, সেই সব ধুলো বালি মেখে পড়ে আছে বদ্ধভূমিতে। রক্তের ধারায় ভিজে যাচ্ছে মাটি, কোথাও এক দু ফোঁটা, কোথাও রক্তের সমুদ্র। কিন্তু শিকো, সে কোথায়? বেশি খুঁজতে হলো না, তাকেও খুঁজে পাওয়া গেল অবশেষে। শুয়োরের খোঁয়ারে লোকটার মুন্ডহীন দেহটাকে পড়ে থাকতে দেখল ওদের মধ্যেই কেউ। লোকটা বসেছিল, জামা কাপড়ে আঘাতের চিহ্ন বিশেষ নেই, তবে ধূসর কিমোনাতে রক্তের ছিটেগুলো যেন দক্ষ শিল্পীর কারুকার্য। মাথাটা নেই, ভাঙা ঘাড়ের কাছটায় কয়েকটা নাড়ি ভুড়ি দলা পাকিয়ে ঝুলে আছে। রক্ত চুইয়ে পড়ছে সেখান থেকে। ভয়াবহ দৃশ্যটা দেখে শুয়োরগুলো চিৎকার জুড়েছিল, চঞ্চল হয়ে দৌড়াদৌড়ি করছিল ওরা। মুখ দর্শক মণ্ডলী একে অপরের মুখের দিকে তাকাচ্ছিল। কথা বলতেও ভয় পাচ্ছিল ওরা, যদি ওই অন্ধকার কোণ থেকে কোনো ঘাতক বেরিয়ে এসে চড়াও হয় তাদের উপর। বিশ্বাস করো বা না করো, আওকিগাহারি জঙ্গলে কামির বাস আছে। কেদেকির কাঁপা কাঁপা কণ্ঠটা যেন ওদের ভয়ের মাত্রাকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিল। ফিরে আয় বাবা, ফিরে আয়, আমি কিচ্ছুটি চাইনি, শুধু এই অন্ধকার পুরো প্রান্ত থেকে আমায় নিয়ে যা বাবা, আমায় নিয়ে যা। বুড়ি তখনও কাঁদছিল, মাটিতে মাথা ঠুকছিল আর ঈশ্বরের কাছে অনুযোগ জানাচ্ছিল। বিলাপ করতে করতে ভুলে গিয়েছিল ক্ষুধা আর ঘুমের অনুভূতিগুলো।
ওদিকে তখন রাতের অন্ধকার কাটতে চলেছে। একটা মিঠে হিমেল হাওয়া বনানীর মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে সকালের আশ্বাস নিয়ে। পাতায় পাতায় পায়ের শব্দ বাজল তখন। বুড়ি উদ্গ্রীব হয়ে উঠে বসল, অক্ষম দৃষ্টি মেলে বোঝার চেষ্টা করল আগন্তুকের স্বরূপ। তারপর ফিক করে হাসল। ঈশ্বর, মুখ তুলে চাইলে তাহলে। আয় বাবা, আয়, বুকে আয়, আয় বাবা। এই দেখ, আমি একটু কাঁদিনি, হ্যাঁ হ্যাঁ, একটু ভয় পাইনি, একটু না। যাকে নিজের পেটে ধরেছি আমি তাকে চিনব না? হ্যাঁ, আমি জানি বাবা, তুই তোর জন্মদাত্রী মাকে কোনো দিন একলা ফেলে যেতে পারবি না, আমি জানি বাবা। বৃদ্ধার মুখ থেকে কথার খই ফুটছে। ভুল জানতিস তুই। কর্কশ কণ্ঠস্বর বুড়িকে থামিয়ে দিল। তোর অমানুষ ছেলেকে তাই জোর করেই তোর কাছে ফিরিয়ে দিলাম। এবার খুশি তো? হিংস্র ফিসফিসানি বুড়িকে উদ্ভ্রান্ত করে দিল। আর তখনই শুকনো পাতায় ভারী কিছু পড়ার শব্দ হলো। খয়াটে বৃদ্ধা মাটি হাঁটকে আঙুলের ডগায় জিনিসটার পরিচয় বোঝার চেষ্টা করলেন। সংক্ষিপ্ত নীরবতা, গাছগাছালিতে ধাক্কা খেয়ে বাতাসের গোমরানি, আর তারপরে শিকড় বিচ্ছিন্ন মাথাটা কোলে নিয়ে বৃদ্ধা মায়ের বিলাপ। বুড়িও বাঁচল না। আসলে শেষ আঘাতটা তার জীবনের শেষ বিন্দুটুকুকেও একেবারে মুছে দিয়ে গেছিল। ছেলেকে কোলে নিয়ে মাও তাই ভেসে গেল পরপারে। সন্তান মাকে একলা ফেলে পালাতে পারে, কিন্তু মা মরণের ওপারেও সন্তানকে একলা ছাড়লেন না। জিনকে সবাই চোখে হারায়, তাই বলে কি তুই খাওয়া দাওয়া বন্ধ করে দেয়ালে দেয়ালে মাথা খুঁটে মরবি? মিউ কি না হয় একটু বাড়াবাড়ি করে ফেলেছে? রিহো হাত পা নাড়িয়ে ইজুমিকে জ্ঞান দেওয়ার চেষ্টা করছিল। আসলে ওরা দুজনে নির্জন দুপুরে একটু সুগারকু খেলা খেলছিল। ওটা জাপানের সাপময় খেলা। খেলা জমে উঠলেও ইজুমির মন খেলা ছেড়ে লক্ষ্যহীন হয়ে ঘুরে বেড়াচ্ছিল জানলার ধারে। আর তাই সইয়ের চিন্তা কমাতে রিহো বচন ঝাড়ছিল। তুই আবার ওই মেয়ের কথা তুললি? তোকে বলেছি না ওই রাক্ষসীর নাম আমার সামনে তুই উচ্চারণ করবি না। যা, এবার খেল তুই একলা বসে বসে। ইজুমি দু হাতে গুটিগুলোকে ৯-৬ করে ছড়িয়ে দিল চারপাশে। তারপর দুর্দার পায়ে শোয়ার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। রিহো মুখ কালো করে বসে থাকলো কিছুক্ষণ। তারপর খেলার সরঞ্জামগুলো গুছিয়ে ধীর গতিতে ঘর ছেড়ে বেরিয়ে এলো। হাঁটতে হাঁটতে রিহো ভাবছিল ইজুমির কথা। মিতবাক সুন্দরী তরুণীটিকে গ্রামের সবাই বড় ভালোবাসে, কিন্তু যত দিন যাচ্ছে ততই আগে রিজুমিকে হারিয়ে যেতে দেখছে তার আবাল্য খেলার সাথী রিহো। খিটখিটে, বদরাগী, অশান্ত। অন্য কেউ না বুঝলেও রিহো বোঝে। আসলে সে ছাড়া অন্য কেউ তো তার অন্দরের অন্তর্মহলের খবর বিশেষ রাখে না। এই পরিবর্তন কি শুধুই জিনের প্রতি অব্যক্ত ভালো লাগাকে দীর্ঘদিন ধরে লালন করার ফল হবেও বা? ভাবনার আলো ছায়ায় হাবুডুবু খেতে খেতে কখন যে রিহো চার মাথার মোড়ে এসে দাঁড়িয়েছে সে নিজেও বোঝেনি। কিন্তু কিন্তু এ কি দেখছে সে? জিনের রাশভারী গম্ভীর বাপ তার অনুচর পরিবৃষ্ট হয়ে দাঁড়িয়ে আছেন সেখানে, আর তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ইজুমির বাবা। ওদের মধ্যে নিচু গলায় বাক্যালাপ হচ্ছে, তবে
সে আলোচনার অনেকটাই রিহর কানে ঢুকেছে। সে হাঁ করে গিলছিল কথাগুলো। তারপর হঠাৎ খেলার সরঞ্জামগুলো মাটিতে ফেলে সে ছুট লাগালো তার প্রিয় বান্ধবীর বাড়ির দিকে। যাওয়ার আগে অবশ্য রীতিমতো চিৎকার ছাড়ল মেয়েটা, ইজুমি। কিন্তু কি এমন কথা শুনেছিল রিহ? ইজুমিদের বাড়িতে তিল ধারণের স্থান নেই। শিশুদের বাঁধ ভাঙা উল্লাস আর বড়দের চোখ রাঙানির মধ্যে চোরা আনন্দের স্রোত বইছে খুশির সুবাস মেখে। ভালো ভালো খাবারের সুগন্ধ ওদের বাড়ির রান্নাঘর থেকে পাক খেয়ে লুটিয়ে পড়ছে প্রতিবেশীর উঠানে। সুসজ্জিত সম্ভ্রান্ত অতিথিদের মধ্যে সতর্ক হরিণীর মতো ছুটে বেড়াচ্ছে রিহ। তার পিছু পিছু ছুটছে অনুগত অনুচরদের বাহিনী। চারিদিকে মাথা নিচু করে পরস্পরকে অভিবাদন জানানোর ধুম পড়ে গেছে। কিছু বাদ্যকার দুঃখ দুঃখ মুখে আনন্দের সুর বাজাচ্ছে এক মনে, কিন্তু কারোরই কানে যাচ্ছে না সেই সব সুরের ভাষা আর ভাব। সবাই ব্যস্ত আছে উৎসবেই। এত হই হল্লার মধ্যে ইজুমি বসেছিল একলা ঘরে। তার সর্বাঙ্গে শিহরণ। ভয় হোক বা চূড়ান্ত আনন্দ, দুটোরই প্রাবল্য যে কোনো প্রাপ্তবয়স্ক মানুষের ভাব প্রকাশের পথকে রুদ্ধ করে দিতে পারে। ইজুমি তো সেখানে সামান্য তরুণী। মানুষের মনের চোরকুঠুরি খোলার চাবি হয়তো তার হাতে বিধাতা তুলে দিয়েছেন, তবে সেই ঘরের অন্ধকারে লুকিয়ে থাকা সব গোপন অনুভূতির সাংকেতিক দেওয়াল লিখন পড়ার মতো অভিজ্ঞতা ওইটুকু মেয়ে কোথায় পাবে? তাই কিশোরী মেয়েটা সেজে গুজে বসেছিল ওই দামি আসবাবের মতোই। ওই ছুরি, তোর বর আসছে এবার, নে সামলা। কাঠের দরজা অল্প সরিয়ে রিহ মুখ বাড়িয়ে তাকে গোপন খবরটা ছুঁড়ে দিয়ে পালালো। তবে যাওয়ার আগে একটা চোরা মিঠে করা হাসি উপহার দিয়ে গেল ওই জমিকে। মেয়েটা তাতেই লজ্জায় রাঙা হয়ে মাটিতে মিশে যেতে চাইছিল, কিন্তু সময় পেল না। দরজা খোলার শব্দ শুনেই সে চোখ নিচু করে দাঁতে দাঁত কামড়ে ধরেছিল। তার বুকের ধুকপুকানিকে কোনো মতেই আগন্তুকের কানে পৌঁছাতে দেবে না, এমনটাই সে পণ করেছিল। কিন্তু সে পণ বোধহয় আর রক্ষা হওয়ার নয়। ছেলেটা হাতে মুখ ঢেকে কাশল। চার মাথার মোড়ে দাঁড়িয়ে নিজের বিক্রম দেখানো এক ব্যাপার, আর একলা ঘরে সুন্দরী তরুণীর সামনে এসে দাঁড়ানো আর এক ব্যাপার। তাই দ্বিধায় তার পা দুখানা যেন মাটিতে গেঁথে গেল। সামান্য ইতস্তত করার পর সে মুখ খোলার সাহস পেল। মানে এভাবে সবার আড়ালে লুকিয়ে দেখা করতে, বিশ্বাস করো আমারও খুব আপত্তি ছিল, কিন্তু কেউ শুনলই না। আসলে অনেক দিনের পুরনো নিয়ম তো, তাই বিয়ের আগে একবার আলাপ করার রীতিটা পালন করতেই হলো। আমার অবশ্য এসব সেকেলে নিয়ম একদম ভালো লাগে না। শুধু শুধু একটাই কথা বলতে এসেছিলাম। ছেলেটার গলাটা থেমে গেল। ইজুমির হাতের মুঠো শক্ত হয়ে গেল। তার দৃষ্টি স্থির, ঠোঁট দুটো কাঁপছে আহত পাখির ডানার মতন। আমি জিন ইয়ামাজাকি। যেদিন থেকে তোমাকে দেখেছি শালুক দিঘির ধারে, সেদিন থেকে নিজেকে ভুলে গেছি। তুমি আমাকে মন্ত্রের বন্ধনে বেঁধেছ, আমায় পাগল করেছ, আমার শূন্য অন্তরে আলোর শিখা ছড়িয়ে দিয়েছ, আমাকে পূর্ণতা দিয়েছ। তাই এই শুভ মুহূর্তে একটাই কথা বলতে চাই তোমায়। আমি তোমাকে জিনের বালখিল্য ঘোষণা শেষ হওয়ার আগেই ইজুমি ছুটে গিয়ে জড়িয়ে ধরল তাকে। জিনের কাঁধে মুখ গুঁজে হাসিতে রাঙানো মুখখানা লুকাবার আগে ছেলেটার কানে ফিসফিস করে বলে উঠল, আমিও
ওমিয়াই মানে শুভদৃষ্টি অনুষ্ঠান শেষ হলো ওভাবেই। দুই কচি প্রাণের পরস্পরের আলিঙ্গনে আত্মসমর্পণের মধ্যে দিয়ে সমাপন হলো ওদের বিবাহের প্রাথমিক প্রস্তুতি। কিছুদিনের অপেক্ষা, তারপরেই ওদের আনুষ্ঠানিক বিয়েটা মিটে গেলেই ওদের সম্পর্ক থেকে হবু শব্দটা বিদায় নেবে। কিন্তু ওইটুকু অপেক্ষাই তখন এক দুর্লঙ্ঘ দূরত্ব। শিকো মরেছে, কিন্তু গ্রামবাসীরা সে মৃত্যু মেনে নিতে পারেনি। জঙ্গলের দেবীকে কেউ কেউ তো রীতিমতো রাক্ষসী বলে দেগে দিয়েছে। কারোর মতে ওই নারী আসলে প্রেত কিংবা পিশাচ, তা না হলে তার শাস্তি দেওয়ার রকম সকম ওরকম ভয়ানক কেন? আর ঠিক সেই কারণে গ্রামের লোকগুলো আরও বিদ্রোহী হয়ে উঠেছিল। একজন অপদেবতার সামনে মাথা নোয়াবে তাদের সংস্কার? প্রশ্নটার উত্তর দিতে এগিয়ে এলেন গ্রামের আরেকজন মুরব্বী, তাকেশি কিতানো। চ্যাপ্টা গোল মুখ, চোখের মণিতে দৃঢ় আত্মপ্রত্যয়ের ছাপ, ছোটখাটো চেহারায় আভিজাত্যের জৌলুস। সবাই আড়ালে তাকেশিকে সিংহ বলে ডাকত। লোকটার যেমন সাহস তেমনই বুদ্ধি। গ্রামের মানুষদের ডেকে তিনি ঘোষণা করলেন যে তিনি এবার উবাসুতে পালন করতে চান। বৃদ্ধ বাপকে নির্বাসনে পাঠিয়ে তিনি আবার গ্রামের পুরনো প্রথাকে পুনরুজ্জীবিত করবেন। সেই আলোচনায় গ্রাম মাতোয়ারা। তাকেশি নামের মানুষটাকে নিয়ে রীতিমতো বীরগাথা লেখা শুরু হয়ে গেল। ভদ্রলোক কিন্তু স্থির, উত্তেজনার ছিটে ফোটাও নেই তার হাবভাবে। গ্রামের মানুষ তার মৌন আত্মবিশ্বাসকে সম্মান জানাতে তার প্রশংসায় মুখর হয়ে উঠল। নির্দিষ্ট দিনে বৃদ্ধকে কাঁধে চাপিয়ে তাকেশি তার যাত্রা শুরু করলেন। মেঠো পথ ছেড়ে ধরলেন পাথুরে উপত্যকা। বয়স হলেও শারীরিকভাবে তিনি দারুণ সক্ষম। সমস্ত প্রতিকূলতাকে মারিয়ে তাকেশি চললেন আওকিগাহারা লক্ষ্য করে। বুড়ো মানুষটাকে জঙ্গলের হাতে তুলে দিয়ে তিনি সহজেই ফেরার পথ ধরলেন। তাকেশির বাপ শান্ত মানুষ। তিনি সন্তানের ফেরার পথের কাঁটা হতে চাননি, বরং বিদায়ের মুহূর্ত থেকেই তিনি ধ্যানে বসলেন। চোখ বন্ধ করে ডুব দিলেন মন সায়রে। তার ঋজু শরীরটা সবুজের পটভূমিকায় জেগে রইল প্রস্তর মূর্তির মতো। ভারী মনে ঝোপঝাড় পেরিয়ে ফিরছিলেন তাকেশি। এখনো সন্ধ্যার অন্ধকার নামেনি। তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। যদি কোনো ক্রমে এই ছায়া ঘেরা বনানীর গণ্ডি তিনি পেরিয়ে যেতে পারেন, তাহলেই তিনি নিরাপদ। এখানে আসার আগে দূর গ্রাম থেকে 22 জন ওঝাকে ডেকে এনেছেন তিনি। তারা পাহারা দেবে তাকেশির বাড়ি। দিনভর তারা প্রার্থনা করবে তাকেশির সুস্থতা কামনা করে। আর ওই মন্ত্রের গুণে তাকেশির ছায়া মারাতে পারবে না অরণ্যের দেবী। নিজেকে নীরবে বাহবা দিলেন তাকেশি। শুধু ওইটুকু করেই তিনি ক্ষান্ত হননি। তার হাতের আস্তিনে লুকানো আছে আরও একটা তুরুপের তাস। একটা না, দুটো। তাকেশি চলার গতি বাড়ালেন। ধবধবে ফর্সা আকাশটা হঠাৎ মুখ গোমড়া করল। একটা বিদ্যুতের চমক পূব দিকের চূড়ায় চমকে উঠল, আর সেই সঙ্গে শুরু হলো তীব্র বর্ষণ। তাকেশির চোয়াল শক্ত হলো। তার প্রথম পরিকল্পনা বিফল। প্রকৃতি তাকে বিপদে ফেলতেই ভর বিকেলে অন্ধকারের চাদর বিছিয়ে দিয়েছেন এই জঙ্গলে। তিনি পথ চলা বন্ধ না করলেও মনে মনে প্রস্তুতি নিলেন। নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখলেন সব রকম আক্রমণের জন্য। অবশ্য কিছুটা যেতেই তার মুখখানা গম্ভীর হয়ে গেল। তার পিছু পিছু এগিয়ে আসছে সরল রৈখিক একটা ঝড়ের গর্জন।
একটার পর একটা অতিকায় গাছ লুটিয়ে পড়ছে মাটিতে। দুর্দান্ত এক আলোড়ন তৈরি হয়েছে চারিদিকে। তাকেশি থামলেন, মুখোমুখি হলেন ঝড়ের। সঙ্গে সঙ্গে ঝড় থেমে গেল। পাপ, আবার পাপ করেছিস তোরা, শাস্তি পাবি। কালো অন্ধকারে মোড়া মূর্তিটাকে তাকেশি এক মনে দেখছিলেন। তিনি মাথা নত করেননি। তার মাথা নিচু হয় একমাত্র দেব কিংবা দেবীর সামনে। কোনো সামান্য ভূত প্রেত পিশাচকে তিনি সম্মান দেখাতে অপারগ। শাস্তি দেবার তুমি কেউ নও। আমরা ঈশ্বরের পুত্র, একমাত্র তাদের নির্দেশই আমরা মেনে চলি। তোমার কোনো অধিকার নেই সে নিয়মকে অস্বীকার করার। শক্ত পায়ে মাটি আঁকড়ে তাকেশি তাকে কড়া গলায় বললেন, কণ্ঠস্বরে একটুও ভয়ের চিহ্ন নেই। জন্মদাতাকে নির্বাসনে পাঠানো অপরাধ, ধর্মের আড়ালে তাকে লুকোনো আরো বড় পাপ। বাঁচতে চাইলে পাপকে ফিরিয়ে নিয়ে যায় এখনই। চাবুক আছড়ে পড়ল যেন। হাওয়া না থাকলেও মাটি থেকে ধুলো উড়ল। তুমিও পাপ করেছ। ধর্মপ্রাণ মানুষদের কর্তব্যে বাধা দিয়ে তাদের রক্ত ঝরিয়েছ। তোমাকে শাস্তি দেবেন খোদ ভগবান। এবার আমার পথ ছাড়ো। আমি গ্রামে না ফিরলে আমার পরিবার পরিজন ওঝাদের নিয়ে মন্ত্রের বন্ধনে বাঁধবে এই জঙ্গলকে। তুমি ঘর ছাড়া হবে। তাই যদি ভালো চাও তো পথ ছাড়ো। হাসির দমকে কেঁপে উঠল জঙ্গলটা। তাকেশির শরীর ঘিরে আবার কয়েকটা বৃক্ষ পতনের শব্দ শোনা গেল। তোর মৃত্যু হবে সব চাইতে করুণ। তোর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আজই সাজাবো তোর মন্ত্রে বাঁধা ঘর বাড়ি। শুধু তাই নয়, একে একে 22 জন ওঝাকে নিয়ে আসবো এই জঙ্গলে। ওদের রক্তে শুদ্ধ করব তোদের পাপে কলুষিত মাটি। দেবীর গলা মাত্রাতিরিক্ত কর্কশ। তার ভাসমান অতিকায় চেহারাটা বিপজ্জনকভাবে এগিয়ে আসছে তাকেশির দিকে। এই সময় তার তরবারি কোষমুক্ত করার কথা। তরবারিতেও রয়েছে মন্ত্রের শক্তি। মন্ত্রপুত অস্ত্র দিয়ে প্রেতকে আক্রমণ করাই ছিল তার দ্বিতীয় পরিকল্পনা। কিন্তু তাকেশি অস্ত্র ধারণ করতে ভুলে গেলেন। তার গোপন পরিকল্পনা জঙ্গলের এই অপদেবী জানলেন কি করে? সামান্য অসাবধানতায় তার গলাটা চলে এলো ছায়ামানবীর দখলে। তার অসহায় শরীরটা গাছের কাণ্ডে আছড়ে পড়ল। তবুও তিনি তরবারিটাকে কোষমুক্ত করে উঠে দাঁড়ালেন। আগুয়ান মূর্তির দিকে কড়া দৃষ্টি রেখে তিনি হঠাৎ চিৎকার করে উঠলেন, এইবার! আঘাত হানতে গিয়েও থমকে গেল মূর্তি। একটা মানুষ উদ্যত তরবারি হাতে দাঁড়িয়ে আছে। তার মুখের প্রতিকৃতি দেখা যায় না বৃষ্টির ঘন ঘটায়। তার চেহারাটা একটু একটু করে এগিয়ে আসছে আক্রমণকারীর দিকে। তেতসুয়া। তার চোয়াল কঠিন, চোখের দৃষ্টি খড়। ওকে ছেড়ে দাও, তরুণ কণ্ঠ বলে উঠল। তুইও মরবি, তুইও। হিস হিসে আগুন ঝরানো কণ্ঠস্বরের অধিকারিণী কথা শেষ করার আগেই তাকেশির শরীরটাকে এক ধাক্কায় দূরে ফেলে দিয়ে ছুটে চলল যোদ্ধা তরুণের দিকে। ঘোর লড়াই শুরু হলো। ওদের আক্রমণ আর প্রতি আক্রমণে কেঁপে উঠল আউকিগাহারার জঙ্গলের রহস্যময় প্রকৃতি।
ভাঙা পাঁজর নিয়ে ভুলুণ্ঠিত অবস্থায় সেই লড়াই দেখে তাকেশি হাসলেন। একদিকে একজন মানুষ, অন্যদিকে অতিপ্রাকৃত শক্তির অধিকারিণী ছায়া অবয়ব। অবিশ্বাস্যই বটে। তেতসুয়ার তরবারির ডগা অন্ধকার মাখা শরীরটাকে ছুঁতে চাইছে, কিন্তু পারছে না। ছায়ামূর্তিও চাইছে যোদ্ধার শরীরটাকে ছুঁতে, কিন্তু ক্ষিপ্ত যুবকের নাগাল পাচ্ছেন না প্রতিহিংসার দেবী। সেই সুযোগে আরেকজনকে গাছের আড়াল থেকে বেরিয়ে আসতে দেখা গেল। নিঃশব্দ পদক্ষেপে সে এগিয়ে গেল ওদের দিকে। মন্ত্রপুত তরবারিটা নিয়ে সে আঘাত করল দেবীকে। ক্ষীণ আর্তনাদ, দেবীর চেহারাটা ছিটকে পড়ল কিছু দূরে। তারপর যুদ্ধের গতি প্রকৃতি বুঝে নেওয়ার ক্ষীণ বিরাম, তিনি অদৃশ্য হলেন। দ্বিতীয় ছায়ামূর্তি বিভ্রান্ত দৃষ্টি মেলে খুঁজছিল দেবীকে। তাকে খুঁজছিল তেতসুয়াও, কিন্তু তিনি কোথায়? সাবধান জিন! তেতসুয়ার চিৎকারে ছেলেটা চমকে পেছন ঘুরল, কিন্তু সময় বড় কম ছিল তার হাতে। দেবীর ছায়ায় মোড়া হাতটা ধারালো ছুরির মতো আঘাত হানল দ্বিতীয় যোদ্ধার পাঁজরে। একটা সংক্ষিপ্ত আরতি জানিয়ে জিনের শরীরটা কাটা কলা গাছের মতো মাটিতে লুটিয়ে পড়ল। বৃষ্টি কমে এসেছিল। মেঘের রাশি সরে গিয়ে সাঁঝবেলার মলিন আলো এসে পড়ল ছেলেটার মুখমণ্ডলের ওপর। সেই মুখ, যে মুখের শ্রী এতদিন গ্রামের সমস্ত তরুণীর হৃদয় তোলপাড় করে দিত অনায়াসে। চোখ দুটো তার বন্ধ, ঠোঁটের কোণে রক্তের ফোঁটা, শরীর প্রাণশূন্য। ছায়ামূর্তি সরে দাঁড়ালো, তারপর জিনের মুখের দিকে চেয়ে থাকলো কয়েক মুহূর্ত। তারপর একটা চিৎকার। মুহূর্তের মধ্যে জঙ্গলের ভেতর লুকিয়ে পড়ল সে। তারপর কান্নায় ভেঙে পড়ল। অরণ্যের অন্দরমহল থেকে ছিটকে ছিটকে আসছিল তার কান্না আর হাহাকারের নিদারুণ শব্দ। গাছপালা ভেঙে পড়ার তীব্র শব্দে কাঁপছিল বনভূমি। দুটো ভেঙে পড়া মানুষ একে অপরের দিকে তাকিয়েছিল উদ্ভ্রান্তের মতো। তেতসুয়া জিনের শরীরটাকে স্পর্শ করতে গেলে বাধা দিয়েছিলেন তাকেশি। তিনি এখনো স্থির, কিন্তু চোখ দুটো তার সজল। দৃঢ় পদক্ষেপে এগিয়ে এলেন প্রাণপ্রিয় পুত্রের দিকে। ওদিকে আওকিগাহারা জঙ্গল কাঁদছিল। শোকের বিলাপে সেখানে তখন প্রলয়ের আভাস। এত কিছুর মধ্যেও সমস্ত বিশ্বকে অন্ধকারে ডুবিয়ে ঠিক সময়ে নিয়ম মেনে সূর্য অস্ত গেল পশ্চিম আকাশে। আজও ইজুমিদের বাড়িতে দারুণ ভিড়। গ্রামবাসীদের ভিড় ওদের উঠানে ভেঙে পড়েছে। ওদের ভীত সন্ত্রস্ত জমায়েতের ঠিক মাঝখানে বসে আছেন তাকেশি। তার কোলে জিনের নিষ্প্রাণ দেহ। তিনি সন্তানের দেহটাকে পিঠে করে বয়ে এনেছেন গ্রামে। তাকে অনুসরণ করেছে তেতসুয়া। এখন সে বসে আছে বন্ধুর পায়ের কাছে। ইজুমির বাপ আর মা এক কোণে হাপুস নয়নে চোখের জল ফেলছেন। এমন সময় ভিড় ঠেলে ঢুকল রিহ। তার দু হাতের বাঁধনিতে চিত্রার্পিতের মতো একটা অবশ তরুণী ইজুমি। তার চোখে শুকনো জলের রেখা, চুলগুলো এলোমেলো, অথচ চোখে এখনো ঘুমের আবেশ, যেন এখনো একটা
দুঃস্বপ্নের রেশ লেগে আছে তার শরীরে। জিনকে বাড়িতে শেষবারের জন্য নিয়ে যাওয়ার আগে একবার তোমাকে দেখাতে এলাম ইজুমি। তোমার হবু স্বামীকে প্রাণ ভরে দেখে নাও মা। তাকেশি ভারী গলায় বললেন। মুখে তার কোনো বিকার নেই। লোকটা কোন ধাতুতে গড়া তেতসুয়া ভাবছিল। মেয়েটা কিন্তু কিচ্ছু বলল না। দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল ছাদের দিকে শূন্য দৃষ্টি মেলে। সে নীরবে কাঁদছে বটে, তবে তার চোখের ধারা যেন একটু অন্য রকমের। তুমি বোধহয় সবই জানতে, তাই না? তাকেশি মাটির দিকে চোখ রেখে নিচু গলায় বলে উঠলেন। জমায়েত সকলের চোখে মুখে বিস্ময়। প্রৌঢ়ের একটা কথাও তাদের মাথায় ঢুকছে না। ইজুমির বাপ ততক্ষণে এগিয়ে এসেছেন। তার চোখের ভাষা শব্দহীন। সব আমার দোষ। যদি জিনকে তুমি আগেই দেখতে পেতে তাহলে হয়তো। তাকেশির শরীরটা সামান্য কেঁপে উঠল। আমি তো জানতাম না যে ওই পিশাচির আড়ালে লুকিয়ে আছে একটা একরত্তি মেয়ে, যার মনে কোনো পাপ নেই, যার আত্মার উপরে তার কোনো নিয়ন্ত্রণ নেই। ভিড়ের লোকগুলো চমকে উঠল। ইজুমির বাপ মাথায় হাত দিয়ে উঠানে বসে পড়লেন। আপনি মিথ্যে বলছেন। রিহ কিন্তু এই অপবাদ চুপ করে সহ্য করল না। ইকিরিও, আমাদের ইজুমি একজন ইকিরিও। ও যখন ঘুমায় তখন ওর মনের গভীরে বাস করে যে ইচ্ছাগুলো, সেগুলোই ওর শরীর ছেড়ে বেরিয়ে পড়ে তার সব চাইতে পছন্দের জায়গাটাকে খুঁজতে। আওকিগাহারা জঙ্গল, ওটাই ছিল ইজুমির জীবন্ত আত্মার অতি প্রিয় মাথা গোঁজার ঠাঁই, ওর ঘর। আর আমাদের এই প্রথা ওর ঘরের শান্তি ব্যাহত করছিল। ওর কচি মন মেনে নিতে পারেনি উবাসুতের নির্মমতা। ও চেয়েছিল আমাদের চোখ খুলতে, কিন্তু আমরা কথা শুনিনি। আমাদের শাস্তি দিতেই তাই ওকে করাল রূপ নিতে হলো শেষ অবধি। তাও আমি বুঝিনি। ছেলে দুটোকে নিয়ে হামলা করেছিলাম ওর বাসভূমিতে। জিনকে বলেছিলাম অন্ধকারে লুকিয়ে আঘাত হানতে। আমি চাইনি পিশাচি ওকে চিনুক, পরে সুযোগ পেয়ে ওর কোনো ক্ষতি করুক। আমি অবুঝ বাপ। মিথ্যে মিথ্যে। ইজুমির বুড়ো বাপ এবার ভাষা খুঁজে পেয়েছেন। বিশ্বাস না হলে ইজুমিকে শুধাও। ওদের সমবেত দৃষ্টি ছুঁয়ে গেল মেয়েটাকে। ওদের বোবা দৃষ্টির সামনে সে তখন চলতে শুরু করেছে। ঘাড়টা ঝুলে পড়েছে তার, চোখে বিষাদ সমুদ্র। সে এগিয়ে চলেছে নেশাগ্রস্তের মতো। সকলে মিলে কত অনুরোধ, কত উপরোধ, কিন্তু মেয়েটা সেসব কথা শুনল কই? মলিন চাঁদের আলোয় সে হেঁটে চলল। পেরিয়ে গেল ওই পদ্মবনের দিঘিটাকে যেখানে প্রথমবার ওদের দেখা হয়েছিল। পেরিয়ে গেল সেই ধানের ক্ষেতটাকে যার একধারে দিনের পর দিন সে দাঁড়িয়ে থাকতো জিনকে এক পলক দেখবে বলে। পেরিয়ে গেল সেই বাগানটাও যেখানে কান্না পেলেই ছুটে পালিয়ে আসতো মেয়েটা লুকিয়ে চোখের জল ফেলবে বলে। ওর পায়ে পায়ে এগিয়ে গেল বাকি গ্রামবাসীরাও। শৈশবের খেলাঘর ছেড়ে মেয়েটা আওকিগাহারার জঙ্গলে প্রবেশ করল। আসলে হারিয়ে গেল, নির্বাসন দিল সে নিজেকেই। আর কোনো দিন ফিরল না সে। সেই থেকে ওই
অভাগী জঙ্গলটা আত্মহত্যার জন্য কুখ্যাত হয়ে গেল। সমাজ সংসারের যত হেরে যাওয়া পরিত্যক্ত মানুষ ছিল সবাই ওই বনভূমিতে ছুটে যেতে শুরু করলো সবকিছু নতুন করে শুরু করার আশা নিয়ে। হাজারে হাজারে প্রাণ দিয়েছে মানুষ। সরকার সে জঙ্গলকে নিষিদ্ধ ঘোষণা করলেও মৃত্যুর টানে ছুটে আসা মানুষগুলোকে আটকাতে পারেনি। যে আওকিগাহারা শব্দের অর্থ ছিল সবুজ সমুদ্র, সেই বনভূমি এখন কুখ্যাত সুইসাইড পয়েন্ট নামে। আর ইজুমি, কি হলো তার? লোকে বলে ইকিরিওর মৃত্যু নেই, সে অমর, অজর। লোকে এও বলে মেয়েটা এখন মাউন্ট ফুজির পায়ের কাছে যে ভয়ানক দুর্গম গুহাগুলো আছে সেখানেই আশ্রয় নিয়েছে। গভীর রাত্রে যখন এই বনভূমি আর পাহাড়ের কোলে শান্ত মিঠে হাওয়ার ঢেউ ওঠে, তখন ওই গুহার গোপন অন্ধকারে বসে জিনের কথা ভেবে ইজুমি নাকি দীর্ঘশ্বাস ফেলে। আজও ওই গুহাগুলোর গায়ে কান পাতলে ইজুমির কান্নার শব্দ শুনতে পায় মানুষ। আবার কিছু মানুষের দাবি ওইসব গল্প কথা, কুসংস্কার। আসলে ফুজি পাহাড়ের গর্ভে যে গন্ধকের প্রস্রবণ মাটি ফুঁড়ে বেরিয়ে আসতে চাইছে, তারই বিষ বাষ্পেই মাটির তলাটা কাঁপছে অনর্গল। ওই দীর্ঘশ্বাস বা কান্নার শব্দের উৎপত্তির কারণ ওই বিগলিত লাভার নাচানাচি। যে যাই বলুক না কেন, আওকিগাহারা এখন ভয়ের আর এক নাম। যদি কখনো সময় পান, দেখে আসবেন নাকি হতভাগ্য জঙ্গলটাকে। বলা যায় না, হয়তো এখনো ওর বুকে কান পাতলে গাছের পাতায় পাতায় মুখর হয়ে উঠতে পারে অনেক ব্যর্থ জীবনের দীর্ঘশ্বাস। শুনে নিতে পারেন হয়তো আরও কত কত ইজুমির গল্প। ব্যাপারটা তাহলে মন্দ হয় না, কেমন? তাহলে কেমন লাগলো আজকের গল্পটা? ভালো লাগলে গল্পের লিঙ্কটা যতটা সম্ভব শেয়ার করতে হবে, সাথে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব তো করবেই। টিম থ্রিলারল্যান্ডের তরফ থেকে সবাইকে জানাই শুভরাত্রি। ভালো থেকো, ভয়ে থেকো।